নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। উড়ানের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। তার আগে তোমাদের বলে দিই যে আমাদের আরেকটি চ্যানেল টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের পছন্দের ধারাবাহিক রাঙামতি তীরন্দাজ আর গীতা এলএলবি নিয়ে কিন্তু আমরা পৌঁছে গেছি। এরপরে আরও অনেক নিত্য নতুন ধারাবাহিকের আপডেট সেখানে আসতে চলেছে, তো অবশ্যই তোমরা সেখানে চোখ রাখবে। আর সেসব দেখার জন্য কিন্তু সেই চ্যানেলটিকেও অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে। তাহলে সেই চ্যানেলে নিত্য নতুন ধারাবাহিকের আপডেট অর্থাৎ রিভিউগুলো তোমাদের ফোনে অটোমেটিক্যালি পৌঁছে যাবে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে উড়ানের আজকের পর্বের রিভিউ আমরা শুরু করছি। শুরুতেই তো দেখতে পাচ্ছি যে মহারাজ তো একটা গুলি চালায় হাওয়াতে ওপরে। এটা দেখে তো নস্কর খুব ভয় পেয়ে যায়। ঠিক আছে, আমাকে ছেড়ে দিন ছেড়ে দিন। এবার সৌরভ বলছে, মহারাজ বন্দুকটা আমার হাতে দে তো। এবার আমি গুলিটা আর ফাঁকাতে চালাবো না, ডাইরেক্ট ওর বুকেই চালাই। নস্কর তো আরও ভয় পেয়ে যায়, বলে না না না, দিচ্ছি দিচ্ছি, দলিল দিচ্ছি। এই বলে দলিল, বাড়ির চাবি সব দিয়ে দেয়। তখন নস্করকে জিজ্ঞাসা করছে সৌরভ, এবার বলো তো তোমাকে এই সমস্ত কিছু মানে দলিলটা কে দিয়েছিল? ওদিকে তো প্রিয়াঙ্কা ভয় পাচ্ছে মনে মনে, যদি আমার নামটা নিয়ে নেয় তখন কি হবে। মহারাজ তখন নস্করকে বলছে যে আমি জানি যে এই দলিলটা তোকে কে দিয়েছিল, কিন্তু তুই যদি খবরদার আমার বাড়ির দিকে চোখ তুলেও তাকাস তাহলে তোর চোখ দুটো আমি উপড়ে নেব। এই বলে কিন্তু নস্কর ওখান থেকে চলে যায়। এরপর যথারীতি মহারাজ তার পরিবারকে নিয়ে সেই ঘরে ঢোকে। অনেকক্ষণ পর সেই ঘরে ঢুকে সবার তো খুব ভালো লাগছে যে তারা আবার তাদের বাড়িটা ফিরে পেয়েছে। এরপর বাড়িতে সবাই পুজোয় বসে। পূজা তার শাশুড়ি মায়ের হাতে পুজোর থালাটা তুলে দিচ্ছে যে নিন মা, আপনার বাড়ি ফিরে পাওয়ার জন্য আপনি পুজোটা দিন। এরপরে তার বাবা বলছে, মানে শ্বশুরমশাই বলছে যে পূজারাজের জন্যই কিন্তু আমাদের এই বাড়িটা ফিরে পাওয়া সম্ভব হয়েছে, তো পুজোটা তাদের হাতেই হলে হয় না? পূর্ণিমা তখন বিরক্ত হয়ে থালাটা পূজার হাতে দিয়ে দেয় যে তোমরা আগে ডিসাইড করো কি করবে, তারপর আমাকে দেবে। তখন মহারাজ বলছে, তোমরা তো হলে এই বাড়ির ছাতা বাবা, তোমরা আমাদের মাথার উপরে আছো বলেই তো আমাদের সব কিছু করা সম্ভব হয়। আর তাছাড়া এটা তো আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যেই পড়ে, তাই পুজোটা তোমরাই দাও। এই বলে পূজা কিন্তু তার শ্বশুরমশাইয়ের হাতে থালাটা দিচ্ছে। তার শ্বশুরমশাই গিয়ে তখন পূর্ণিমাকে মানিয়ে তারা দুজন মিলে পুজো করে। ওদিকে পুজো করতে করতে কিন্তু মহারাজের কাছে ফোন আসে যে রোহানের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, কলেজেও রোহান যায়নি। তখন চিন্তায় পড়ে গেছে, তাহলে গেল কোথায়? ব্যাটারি বলছে লাস্ট মোবাইল লোকেশনটা ট্রেস করা গেছে। এরপরে পুজো টুজো সেরে নিয়ে মহারাজ আর পূজা সেই মন্দির চত্বরে যায়, সেখানেই নাকি রোহানকে লাস্ট ট্রেস করা গেছে। এরপর পূজা বলছে, রোহানের কোনো বিপদ হলো না তো? কেউ জেনে গেল না তো যে ওই সাক্ষী দেবে কোর্টে? তখন মহারাজ বলছে, আমি প্রাণ থাকতে রোহানের কোনো ক্ষতি হতে দেব না। এবার তো পূজারা কিছুতেই বুঝতে পারছে না যে রোহানকে কোথায় খুঁজবে। তখন বলে মা সিদ্ধেশ্বরীর কাছে প্রার্থনা করব বলে মা সিদ্ধেশ্বরীর কাছে প্রার্থনা করছে পূজা। প্রার্থনা করতে করতে ইতিমধ্যে একটা আইডিয়া আসে পূজার। মহারাজকে বলে সিসিটিভি ফুটেজ চেক করার জন্যে। তখন তারা ভেতর ঘরে চলে যায় সিসিটিভি ফুটেজ চেক করার জন্যে। ব্যাটারি বের করে দেয়, সেখানে দেখতে পাচ্ছে যে রোহানকে দুজন গুন্ডা নিয়ে যাচ্ছে কিডন্যাপ করে, কিন্তু কোথায় নিয়ে যাচ্ছে সেদিকে তো ক্যামেরা নেই, তাই দেখতে পাচ্ছে না। তারা এটা বুঝতে পারে যে রোহান কিডন্যাপড হয়েছে। এবার মহারাজ বাড়ি ফিরে এসে সোমনাথকে স্টোররুমে নিয়ে গিয়ে কিন্তু খুব পেটাচ্ছে, বলছে সত্যি করে বল রোহান কোথায়? বলে আমি কিচ্ছু জানি না, তুই এত বছর পর খুনের দায় আমার গায়ে চাপাচ্ছিস, ভুলে যাস না মা কিন্তু মরে যাবে যদি এটা জানতে পারে। মহারাজ বলছে মাকে ঢাল করে তো অনেক বেঁচেছিস, এবার মার কেন পুরো পরিবারেরও তুই কোনো ক্ষতি করতে পারবি না। সবার কথা ভেবেই আমি এবার একটা চিন্তাভাবনা নিয়েছি, এই জন্য পরিষ্কার করে বল যে রোহান কোথায়। সোমনাথ তো কিছুতেই মানবে না, মানতে পুরো অস্বীকার করছে, আমি জানি না রোহান কোথায়, আমি কিচ্ছু জানি না। তারপরে তো মহারাজ সোমনাথকে আবারও মারছে। সোমনাথ তখন পাগলের মতো হাসতে থাকে, এটা দেখে মহারাজরা অবাক হয়ে যায়। তারপর সোমনাথ বলছে, তুই বাড়িতে বলে দিবি তো সবাইকে, কোর্টে কেস তুলবি তো, যা খুশি করে নে। এবার তোর কাছের মানুষগুলো এক এক করে সবাই মরবে, আর সবার আগে যে মরবে সে হচ্ছে রোহান। এই বলে সোমনাথ ঘর থেকে বেরিয়ে চলে যায়। মহারাজ তো খুব রেগে যায়, এবার চিন্তাও করছে যে রোহানকে কি করে বাঁচাবে। তখন মহারাজ বলছে সব কাজ হয়েছে, সব সিসিটিভি ফুটেজ চেক হয়েছে, শুধু মন্দিরের পেছনে সিসিটিভি ফুটেজটা চেক হয়নি। এই বলে মোবাইলে সেটা চেক করছে। চেক করতেই দেখে যে রোহানকে অজ্ঞান অবস্থায় একটা গাড়িতে ভরে নিয়ে যাচ্ছে। এরপরে তো তারা গাড়ির নাম্বারটাও পেয়ে যায় ফুটেজ থেকে। এরপর পূজা আর মহারাজ বেরোচ্ছে, কারণ আজকে রাতের মধ্যে রোহানকে খুঁজে বের করতে হবে, কারণ কালকে কোর্টে কেস আছে। মহারাজের বাবা তো দেখতে পেয়ে বলছে, এত রাতে তোরা কোথায় যাচ্ছিস? তখন মহারাজ বলছে, বাবা সব বলবো, এখন অত বলার সময় নেই, তুমি বাড়ির এদিকটা সামনে নাও। পূজা বলছে, বাবা আমি জানি তুমি আমাদেরকে ভুল বুঝবে না, আমরা একটা যুদ্ধে যাচ্ছি, এই পরিবারকে বাঁচানোর যুদ্ধে, এতে তোমার আশীর্বাদ চাই। মহারাজের বাবা তো খুশি হয়ে দুজনকে আশীর্বাদ করে, বলছে তোদের উপর আমার পুরো বিশ্বাস আছে, আমি জানি তোরা যেটা করছিস পরিবারের ভালোর জন্যই করছিস।
এরপর তো দেখা যাচ্ছে পূজা আর মহারাজ সেই জায়গায় পৌঁছে যায় যেখানে লম্বা করে অনেক কটা গাড়ি দাঁড় করানো আছে, আর সেই গাড়িটা খুঁজছে যার নাম্বার প্লেটটা তারা দেখেছে। এবার খুঁজতে খুঁজতে সেই গাড়িটাকেও এখানে পেয়ে যায়। গাড়ির ভিতরে একজন ড্রাইভারকেও দেখতে পায়। দেখতে পেয়ে তো রোহানের ছবি দেখাচ্ছে তাকে চেনে কিনা। ড্রাইভার তো কিছুতেই মানছে না, বলছে না চিনি না। তারপর মহারাজ কি করে, পিস্তল বের করে বলে যে 2টো দানা ভরে দেবো নাকি। তখন বলছে আচ্ছা আচ্ছা বলছি বলছি। তখন বলে দেয় একটা গোডাউনের ঠিকানা দেয়, সেখানে নাকি রোহান আছে। এই বলে তো পূজা মহারাজ সেখানে যায়। পূজা যেতে যেতে বলছে ভাগিস খেলনা বন্দুকটা রেখেছিলাম সঙ্গে, তাই তো কাজটা হাসিল হয়ে গেল। তখন মহারাজ বলছে বাজে কথা ছাড়ো আর চলো। এই বলে তারা রওনা হয়, আর পেছন থেকে দেখা যাচ্ছে সোমনাথ সেখানেই আছে, তাদেরকে ফলো করছে। এদিকে পূজারা তো সেই গোডাউনে ঢুকে গেছে। বলছে এখানে আবার কোনো ফাঁদ পেতে রাখেনি তো। মহারাজ বলছে খালি ভয় ভয় করছে, খালি ভয় ভয় করছে। তাহলে আসতে গেলে কেন, বাড়িতেই তো থাকতে পারতে। এদিকে তো পূজারা গোডাউনে এদিক ওদিক খুঁজছে। খুঁজতে খুঁজতে কোথা থেকে গুন্ডারা চলে আসে। তখন তো মহারাজ মেরে তাদেরকে পুরো সাফ করে দেয়। কিছুক্ষণ বাদে পূজা লাঠি নিয়ে আসে, দেখে যে অলরেডি ওরা উল্টে পড়ে আছে। মহারাজ বলছে আর ছাড়ো না, হয়েছে তো অনেক। এরপরে খুঁজতে খুঁজতে তারা একটা ঘর দেখতে পায় যার দরজাটা একটু খোলা আছে, আর দেখা যাচ্ছে ভেতরে রোহানকে আটকে রাখা হয়েছে। এরপর তো তারা দৌড়ে রোহানের কাছে যায়। রোহানের পুজোদি করতে থাকে যে আমাকে তাড়াতাড়ি খোলো এখান থেকে। দেখা যাচ্ছে রোহানের সামনে একটা দরজা আছে, সেখান দিয়ে রোহানের চোখে যেন কে কি ছুঁড়ে দেয়। রোহানের চোখ তো সমানে জ্বলে যাচ্ছে, রোহান ছটপট করছে যে কিছু একটা করো, আমার চোখটা জ্বলে যাচ্ছে। তখন পূজা আর মহারাজ দৌড়ে গিয়ে তার চোখে জল দেয়। এবার জল দেওয়ার পর তার চোখটা ঠিক হলো, সে চোখে আর কিছু দেখতে পাচ্ছে না। বলে কি বলছো। বলে হ্যাঁ আমি আর কিছু দেখতে পাচ্ছি না পূজাদি, প্লিজ কিছু একটা করো। তখন তারা দৌড়ে রোহানকে একটা হসপিটালে নিয়ে যায় ডাক্তারের কাছে। ডাক্তার বলছে যে ব্যাপারটা তো ভালো ঠেকছে না, চোখের ভিশন ফিরে পাওয়াটা কিন্তু খুব মানে লাকিলি ব্যাপার হয়ে যাবে। তখন বলছে আর খুব খরচটা কিন্তু খুব কস্টলিও, আমাদেরকে অপারেশন করতে হবে। মহারাজ বলছে আপনি অপারেশন করুন ডাক্তারবাবু, খরচের কথা আপনি ভাববেন না। পূজা বলছে যে করে হোক আপনিও চোখটা ভালো করে দিন, না হলে তো আমরা নিজেদেরকে ক্ষমা করতে পারবো না। দেখা যাচ্ছে ওই ঘরে সোমনাথ কিন্তু খুব হাসছে যে আর এই রোহানকে দিয়ে তোদের কিচ্ছু হবে না। পূজা বলছে এবার ওকে কোর্টে কি করে নিয়ে যাবো বলো তো এই অবস্থায়। ওদিকে তো সোমনাথ তাহলে আবার পার পেয়ে যাবে। এক তো নিজের দোষের কোনো শাস্তি পাবে না, তার উপরে রোহানের সাথেও যে পাপ করেছে সেখান থেকেও ও মুক্ত হয়ে যাবে। এরপরে রোহান বিছানা থেকে নেমে পূজাকে বলছে পূজাদি আমার চোখ চলে যেতে পারে, কিন্তু গলার স্বর তো চলে যায়নি। আমি কোর্টে দাঁড়িয়ে সব বলবো, সব ফাঁস করে দেবো এই সোমনাথ মুখার্জির। মহারাজ বলছে শান্ত হ রোহান, কিচ্ছু হবে না, খুনিও শাস্তি পাবে আর তুইও তো দৃষ্টিশক্তি ফিরে পাবি। মহারাজ ব্যাটারিকে বলছে যে ব্যাটারি আজ থেকে রোহান তোর কাছে থাকবে, দেখবি ওর যাতে কেউ ধারে কাছেও না ঘেঁচতে পারে। মহারাজ বলছে সহ্যের সব সীমা ছাড়িয়ে গেছে, তবে আর নয়, তৈরি থাকো। এবার তৈরি থাকো সোমনাথ মুখার্জি, তোমার পাপ এবার কড়াই গন্ডায় ওসুল করে নেব। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক কমেন্ট আর চ্যানেলকে কিন্তু কেউ সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর পর্বে বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় সবাই চোখ রাখবে। তাহলে দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, টাটা।